চলুন আজকে নিয়ে যাব আপনাদের বোলপুরের একটা গ্রামে। আজকে আর অনলাইন টিকিট করা হয়নি, তাই চলুন কাউন্টার থেকেই টিকিট কেটে ফেলি। একটা বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে বোলপুর যাব। এটা হলো 35 টাকার টিকিট। এটা নিয়েই আজকে চলে যাব হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন। আর আজকে জার্নি করব বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে। এই 6 নম্বর গেট আপনারা অনেকেই চেনেন। আমি মাঝে মধ্যেই বাসে করে নামলে এই গেট থেকেই ঢুকে পড়ি। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনে। বোর্ডে দেখাচ্ছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার 8 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। চলুন এগিয়ে যাই। ঘড়িতে সময় এখন 4:14 বাজে। আজকে জার্নি করব বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে। 4:35-এ হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাবে। আমি আজকে যাব বোলপুর শান্তিনিকেতন পর্যন্তই, কিন্তু এই ট্রেন যায় হচ্ছে রামপুরহাট পর্যন্ত। 8 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার দিয়ে দিয়েছে। এই সামনে দেখুন, ঘণ্টাখানেক আগে টিকিট দেখছিলাম। এই ট্রেনের টিকিট এখনও পর্যন্ত প্রায় 72 খানা অ্যাভেলেবেল রয়েছে। 2 সেকেন্ড সিটিংয়ের টিকিট ছিল 72 খানা। আর কিন্তু তবু আমি আজকে স্টেশনে এসে টিকিট কাটলাম, জেনারেল টিকিট কাটলাম। টিকিটের প্রাইস নিল 35 টাকা। তো আমি একবার জিজ্ঞেস করে নিয়েছি 35 টাকা ট্রেনের টিকিট কি লোকাল ট্রেনের টিকিট যেতে পারবো? বললো হ্যাঁ, বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে আনরিজার্ভ টিকিট, জেনারেলে যেতে পারবেন। তো যাই হোক, শ্রেণীকরণের দিক থেকে ট্রেনে টোটাল 18 খানা কোচ রয়েছে। তার মধ্যে 2টো রয়েছে চেয়ার কার, এসি চেয়ার কার, আর 5টা হচ্ছে নন এসি চেয়ার কার রয়েছে সেকেন্ড সিটিং। আর রয়েছে 9 খানা জেনারেল কোচ, আনরিজার্ভ কোচ রয়েছে 9 খানা। তার মধ্যে একটা কিন্তু অনলি ফর লেডিস। একদম শুরুর দিকে এবং শেষের দিকে দুদিকে দুটো, একটা জেনারেটর রয়েছে আর একটা এসিলার কোচ রয়েছে। টোটাল 18 খানা কোচ রয়েছে এই ট্রেনের মধ্যে। প্ল্যাটফর্মে কাজ চলছে, এ দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে, এটা এসি চেয়ার কারের কোচ। যারা এই গরমের মধ্যে এসিতে জার্নি করতে চাইছেন তারা এই টিকিট কাটতে পারেন। এখান থেকে বোলপুর পর্যন্ত জেনারেল টিকিটের প্রাইস আমার কাছ থেকে নিল 35 টাকা। সেকেন্ড সিটিংয়ের টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা এখান থেকে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত। আর চেয়ার কারের ভাড়া হচ্ছে 300 টাকা। তো আমি একটু শুরুর দিকে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। শুরুর দিকে 7 খানা জেনারেল কোচ রয়েছে আর পিছন দিকে 2টো। দেখতে পাচ্ছেন এই ট্রেন 13011 মালদা ইন্টারসিটি যেটা রয়েছে সেটা শেয়ার করা। তার সঙ্গে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার মানে যেটা এখান থেকে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত যায়, এই দুটো ট্রেনে কিন্তু রেক শেয়ার করে এই ট্রেন। বিশেষ করে যারা কলকাতা থেকে তারাপীঠ যায় তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ট্রেনে করেই যায়। আর আমি কেন এগিয়ে আসলাম আপনাদেরকে বলি। দেখুন সামনের দিকে প্রায় 7 খানা মতন জেনারেল কোচ রয়েছে, আনরিজার্ভ কোচ, প্রায় ফাঁকা। এই কম্পার্টমেন্টটায় উঠে মনে হচ্ছে যেন এটা আমারই কম্পার্টমেন্ট, কেউ নেই। দেখুন এই দেখুন, চারটে 27 বাজে আর 8 মিনিট পরে ট্রেন ছেড়ে দেবে। প্রতিদিন হাওড়া স্টেশনের এই 8 নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি এরকম জায়গা থেকেই এই ট্রেন ছাড়ছে। এখান থেকে রামপুরহাট পর্যন্ত যেতে সময় লাগে হচ্ছে 4 ঘন্টা 50 মিনিট। 9:25-এ গিয়ে রামপুরহাটে পৌঁছায়। আর আমি যাব আজকে জার্নি করব বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত, সময় লাগবে 3 ঘন্টা 18 মিনিট। পৌঁছাবে হচ্ছে 7:55 এরকম একটা টাইমে। এই ট্রেন এখান থেকে বোলপুর শান্তিনিকেতনের মাঝখানে 12 খানা স্টপেজ রয়েছে। আর যদি রামপুরহাটের কথা বলেন, এখান থেকে রামপুরহাটের মাঝখানে টোটাল 21 খানা হল্ট রয়েছে। এখান থেকে বর্ধমান যাওয়ার মাঝখানে 3টে হল্ট রয়েছে অলরেডি, মানে চন্দননগর, চুচুড়া, ব্যান্ডেল। তারপর বর্ধমান পৌঁছাবে। আর বর্ধমানের পর থেকে অল স্টপেজে হল্ট রয়েছে। 4:37 বাজে, জাস্ট 1 মিনিট আগে 4:36 নাগাদ ট্রেন ছাড়লো, হাওড়া স্টেশন লিভ করছে। দেখুন 53047 বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে জার্নি করছি আজকে। এই ট্রেনের প্রথম স্টপেজ রয়েছে এখান থেকে 31 কিলোমিটার দূরে, চন্দননগর। তো বুঝতেই পারছেন এই ট্রেন ফট লাইন হয়ে যাবে না, এটা মেন লাইন হয়ে যাবে। চন্দননগর, চুচুড়া, ব্যান্ডেল, তারপরে যাবে বর্ধমান। এখান থেকে বোলপুর পর্যন্ত পুরো জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন গিয়ে বসি এবার। ট্রেনের সময় মতো ছেড়ে দিল। আর আমার ব্যাগের মধ্যে একটা কলা ছিল, সেটা বের করে আমি খেয়ে নিলাম।
আয়না একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আর এদিকে একটা ডাস্টবিন রয়েছে, দুটো ওয়াশরুম রয়েছে। আর ঠিক উল্টো দিকে দেখাচ্ছি আপনাদের গিয়ে, ওখানে 4টে ওয়াশরুম রয়েছে দেখাচ্ছি। এদিকেও দুটোই রয়েছে ওয়াশরুম। মিনারেল কোচটা দুদিক থেকেই ঘেরা রয়েছে, বন্ধ করা। দেখতে পাচ্ছেন 4টে ওয়াশরুমই ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম নেই। পাঁচটা 12 বাজে ঘড়িতে, 5টা 13তে টাইম ছিল চন্দননগরে নামার। প্রথম হল্ট দাঁড়িয়েছে বিশ্বভারতী প্যাসেঞ্জার, লোকাল ট্রেনে দাঁড়িয়েছে সেটা দেখুন। আর এখানে 1 মিনিটের হল্ট টাইম রয়েছে, উঠে পড়ি। এরপরে 3 কিলোমিটার দূরেই রয়েছে চুচুড়ায় গিয়ে দাঁড়াবে আবার, তারপরে ব্যান্ডেল জাংশন। চৌত্রিশ কিলোমিটার অতিক্রম করে চুচুড়া এসে পৌঁছেছি। চুচুড়ায় প্রচুর লোক, এখানে অনেকে নামলো। ওই দিকে তাকিয়ে নাও, কথা বলি। 5টা 32, 5টা 31 ঢুকেছে ব্যান্ডেল জাংশনে এসে। ব্যান্ডেল জাংশন কেন? ব্যান্ডেল থেকে 3টে লাইন 3 দিকে চলে গেছে, একটা নৈহাটির দিকে, একটা কাটোয়ার দিকে, আর একটা হচ্ছে বর্ধমান জাংশনের দিকে, যেদিকে আমরা যাবো এখন। আর 38 কিলোমিটার ক্রস করলাম, আমরা জার্নি করলাম। এখানে 2 মিনিটের হল্ট টাইম রয়েছে, এরপরে ডিরেক্ট গিয়ে বর্ধমানে দাঁড়াবে। তো চলুন উপরে উঠে বসি, অনেক লোকজন এখানে উঠলো, আর বর্ধমানে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে আবার। দাঁড়িয়ে গেছিল 2 মিনিটের জন্য রসুলপুরে। 6টা 13 বাজে এখন, 6টা 23 এখানে পৌঁছানোর কথা, 6টা 13, 10 মিনিট আগে পৌঁছে গেছে। এটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, জিটি রোড, পালসিট স্টেশন আসছে। বর্ধমান জাংশনে প্রচুর লোকজন নামবে। ও নির্ধারিত সময় থেকে 7 মিনিট লেট করেছে। বর্ধমান জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। এর কদিন আগে শান্তিনিকেতন এক্সপ্রেসে জার্নি করেছিলাম, 1 ঘন্টা 2 মিনিটে বর্ধমান পৌঁছেছিলাম হাওড়া থেকে। আর আজকে 4টে 35-এ ট্রেন ছেড়েছে, এখন সময় হচ্ছে 6টা 50, 2 ঘন্টা 15 মিনিট পর বর্ধমানে পৌঁছেছি। বর্ধমানের পর থেকে এই ট্রেনের অল স্টপেজ হয়ে গেছে, সব স্টেশনে দাঁড়াতে যাবে। আচ্ছা, বোলপুর শান্তিনিকেতন পৌঁছানোর কথা হচ্ছে 7টা 53-তে, দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। আর এখন এখানে 2 মিনিটের হল্ট টাইম রয়েছে, বেশিক্ষণ দাঁড়াবে না। ট্রেনে উঠে পড়ি, চলুন। আরে বন্ধুরা, বর্ধমান আসা মানে হকারদের ভিড়, প্রচুর প্যাসেঞ্জার উঠেছে। হ্যাঁ, কথা
যেহেতু অল স্টপ রয়েছে এই ট্রেনের, দেখছি প্রত্যেকটা স্টেশনে হকাররা উঠছে আবার সেখানেই নেমে যাচ্ছে। খানা জংশন ছাড়ছে। বনপাস দাঁড়িয়েছে এসে, 10 মিনিট লেট আছে ট্রেন। এখানে মনে হয় 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড দাঁড়ানো, ছেড়ে দিল আবার ট্রেন। নোয়াদার ঢাল। বন্ধুরা গুসকরা এসে দাঁড়িয়েছে। গুসকরা এসে মনে হচ্ছে যে একটু আলো রয়েছে, এতগুলো স্টেশনে পুরো অন্ধকারের মধ্যে দিয়ে আসছিল। তো এখন 7:41 বাজে, এখানে 1 মিনিটের হল টাইম রয়েছে গুসকরাতেও। গুসকরাতে একবার আসবো শুধু। গুসকরা কাছাকাছি গ্রামে ডোকরা শিল্প খুব জনপ্রিয়, ডোকরা শিল্প দেখতেই আসবো। এরপরে স্টেশন রয়েছে পিচকুড়ির ঢাল, তারপরে ভেদিয়া, তারপরে পৌঁছে যাবো আমরা বোলপুর শান্তিনিকেতন। বন্ধুরা অবশেষে এসে পৌঁছে গেছি। 8:05 বাজে এখন। এখানে পৌঁছানোর কথা ছিল হচ্ছে 7:53-তে, মানে 12 মিনিট লেট করে বোলপুর শান্তিনিকেতন এসে পৌঁছেছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। তো জার্নি ভালো ছিল, কিন্তু একটু দীর্ঘ সময় জার্নি। যদি এই ট্রেনে আসেন বুঝতেই পারছেন 35 টাকার টিকিট কেটে এই জার্নি করছি, সময় তো লাগবেই। একবার একটু স্টেশনটা দেখাই দেখি। এই বোলপুর স্টেশনে নামলেই না দারুণ লাগে, দারুণ সুন্দর লাগে, এত সুন্দর ছবি আঁকা পুরো স্টেশন। তো এখান থেকে বেরিয়ে আজকে এখন যাব আমি হচ্ছে রতনপল্লী, ম্যামের বাড়ি। অর্ণবদা আছে ওখানে। অর্ণবদার সঙ্গে কালকে সকালবেলা যাব হচ্ছে কোপাই নদীর ধারে, সর্বানন্দপুর গ্রামের নাম, সেই গ্রামে যাব। আর কোপাই নদী আছে, আপনাদেরকে ঘুরে দেখাবো কাল সকালে। আপাতত আজকে কত টোটোওয়ালা দেখুন, লাগবে না গুলো আমার। এই বোলপুর স্টেশনে নামলেই টোটোওয়ালাদের ভিড় লেগেই থাকে। বেকারদের ভিড় না, না বেকারদের ব্যাপার নয়। দেখতে পাচ্ছেন বোলপুর স্টেশনের বাইরে চলে এসেছি, টোটোতে ভর্তি। গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে, টাটা। সবাইকে শুভ সকাল। ঘড়িতে এখন সময় ভোর 6:30। শান্তিনিকেতনের রতনপল্লী থেকে আজকে যাচ্ছি সর্বানন্দপুর গ্রাম, যার দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার। একদম ভোর ভোরই বেরিয়ে পড়েছি। প্রান্তিক হয়ে সায়রবীথির পাশ থেকে তালতোড় হয়ে ট্রেন লাইনের নিচ দিয়ে আমরা ধরেছিলাম এমাদপুর রোড। আপনারা যখন বোলপুর আসেন তখন টোটো করে গোয়ালপাড়ার কোপাই নদীর ধারে ঘুরে আসেন। চলুন আজকে আপনাদের এই পরিচিত কোপাই নদীকে একটা আলাদা জায়গা থেকে দেখাবো। এই যে ব্রিজ ক্রস করছি, এর নিচে থেকে কোপাই নদী বয়ে যাচ্ছে। এই আহমদপুর রোড থেকে আমরা এখন ডান দিকে চলে যাব। যাওয়ার পথের এই রাস্তাটার দিকে দেখুন। ভোরের বেলার কুয়াশা মাখা পরিবেশ আর শিশির ভেজা এই সবুজ ধান ক্ষেত চোখ জুড়িয়ে দিচ্ছে। আমরা যারা শহরে বাস করি তারা চাইলেও দেখতে পাই না এরকম দৃশ্য। এই যাওয়ার পথে মহিষডালের কাছাকাছি একটা ছোট গ্রাম পেয়েছিলাম, নামটা আমার ঠিকঠাক জানা নেই। বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এসে এখন অনেকেই প্রান্তিকে এসে থাকেন। প্রান্তিক থেকে এই জায়গা একদম কাছেই, দেখতেই পেলেন আমি প্রান্তিকের রেল ব্রিজের নিচ থেকে এলাম। ইচ্ছে হলে এদিকে চলে আসতে পারেন। অনেক দিন পর এতগুলো তাল গাছ, খেজুর গাছ, ধান ক্ষেত এত সামনে থেকে একসঙ্গে দেখতে পেলাম। আমি, আমার সাথে অর্ণবদা, বিনু আর এই টোটো চালাচ্ছে রামদা। চারিদিক দেখতে দেখতেই পৌঁছে গেলাম সর্বানন্দপুর গ্রাম।
প্রতি রবিবারের মতো এই দিনও বাচ্চাগুলো পড়তে আসছে এই মাঠের মাঝে ছাউনির তলায়, বসার জন্য হাতে করে খেজুর পাতার চাটাই আর পিঠে করে ব্যাগ ভর্তি বই। যতক্ষণ অর্ণবদা বিনু বাচ্চাদেরকে পড়াচ্ছে, চলুন আমি রামদাকে নিয়ে আপনাদেরকে কোপাই নদীর পাড়ে ঘুরিয়ে আনি। শুভ সকাল, গুড মর্নিং। আমি এখন আছি সর্বানন্দপুর গ্রামে। অর্ণবদা, আমি আর এক বোন, তিনজন মিলে এসেছি এই সর্বানন্দপুর গ্রামে। একটু ছোট করে আপনাদের বলে দিই, এখন আমি যাচ্ছি কোপাই নদীর ধারে, আপনাদের দেখাবো কোপাই নদী। একটু হাঁটতে ইচ্ছা করছে, জায়গাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা, একটা ফাঁকা জায়গা। এই যে দূরে দেখতে পাচ্ছেন ছোট ছাউনি করা রয়েছে, এখানে এক অর্ণবদা পাঠশালা চালায়। এই গ্রামের যে সাঁওতাল গ্রাম রয়েছে, গ্রামে যে বাচ্চারা আছে, সে কিছু বাচ্চা 10-15 জন বাচ্চা এখানে প্রতি রবিবার করে পড়তে আসে তারা। তো অর্ণবদা আসে, অর্ণবদা আর তার সঙ্গে অর্ণবদার সঙ্গে আরও 2 জন আসে, 3-4 জন মিলে এখানে পড়াতে আসেন। আর আমার সামনে হাঁটছে উনি হচ্ছেন রামদা। এই রামদা অর্ণবদাদের প্রতি রবিবার করে এখানে নিয়ে আসে। আচ্ছা, 2 দিন হয়। রামদার বাড়ি কোথায় বললেন? রামদা এখানেই তো, রতনপল্লী, শান্তিনিকেতন রতনপল্লীতে রামদার বাড়ি। যখন এখানে আমরা আসি, ওটাই ক্ষেত রয়েছে, আর এই সামনের দিকে রয়েছে কোপাই নদী। বা নদীতে ভালোই জল দেখা যাচ্ছে তো রামদা। এইরকম আল ধরে হাঁটার মজাই আলাদা, অনেক দিন পর এরকম আল ধরে হাঁটা হচ্ছে। এই দেখুন কোপাই নদী সামনে। কোপাই নদীর জন্য দেখুন একবার কোপাই নদী। এই 2-4 দিন আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে কোপাই নদীর জল কিন্তু অনেকটাই ভরে গেছে। এই খেজুর গাছ এখানে ভর্তি, দূরে দেখুন তাল গাছ দেখতে পাচ্ছেন, তাল গাছ কত। আর ওই দূরে এক বাড়ি দেখা যাচ্ছে, সেই দূরে এক বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়ি নতুন হয়েছে। ওই বাড়ির পাশেই অর্ণবদার পাঠশালা রয়েছে, যেখানে বাচ্চাদেরকে পড়ানো হয়। এই সব ক্ষেতগুলোতে কোনো চাষবাস এখন হয় না? হয় না, এখন করলে হবে। ওই যে যেমন ধান লাগিয়ে, যেমন ওদিকে ধান লাগিয়ে যাচ্ছে, করতো, ধান হতো, ছোলা হতো, আলু হতো, পেঁয়াজ হতো, তারপরে এটা ভালো হতো। এই জল, এই পলি জন্মে না, পলি তো ভালো চাষ, ভালো চাষ হয়। তাল গাছ এখন কি কমে গেছে রামদা? কমেছে, অনেক কমেছে। বড় বড় কেটে, তবুও কিছু তাল গাছ দেখুন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটায় অনেক দেখাচ্ছে, অনেক দেখাচ্ছে তবুও না, ওই দিকের থেকে এই দিকে তাল গাছ অনেক বেশি দেখাচ্ছে। সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, তাই তো। দেখুন কত তাল গাছ এখনো দেখা যাচ্ছে, ওই দিকেও দূরে দেখুন তাল গাছ দেখা যাচ্ছে। আর এই যেহেতু কোপাই নদীকে কেন্দ্র করে কিন্তু কিছু ইট ভাটা রয়েছে, ওই দিকে দেখুন, সেই দেখুন দূরে তাল গাছের পরে ইট ভাটা রয়েছে। নদীর ইয়েটা তো এতটা নয়। হ্যাঁ, এই দেখুন, এইখানটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু, এটা সব পুরো মাটিটা কেটে নেওয়া মাটি। মানে এইখানে যে নদীর চওড়াটা দেখতে পাচ্ছেন, এখানে ম্যাক্সিমামটাই রামদা বলছেন যে কেটে নেওয়া মাটি। কেটে নিয়ে এই যে ইটের ভাটা পাশে রয়েছে, ইটের ভাটাতে ইট তৈরি করা হচ্ছে। তো এখানে কিন্তু কোপাই নদী অনেক চওড়া। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45 বাজে। তো সকাল সকাল আপনাদের কোপাই নদী দেখালাম। এই জায়গায় ভোর ভোরে আসলেই কিন্তু খুব ভালো লাগবে। ভোরের বেলা আর যদি সন্ধ্যাবেলার দিকে আসা যায়, মানে বিকেলের দিকে, বিকেলের পরে খুব ভালো লাগবে, অন্যরকম ভাব হবে। ওই ঘাট থেকে একবার নামা যাবে না? ওই ঘাটে যাওয়া যাবে না? ওই ঘাটে এদিক থেকে যাওয়া যাবে না, ওই দিকে যেতে হবে। ও আচ্ছা, এখানে কাশফুল দেখা যাবে? এখন তো দেখো না এখন না, যখন ওই শরৎকালে এখানে প্রচুর। প্রচুর ওই যে এগুলো কাঠফুলের, কোনগুলো বলুন তো? এই যে শুকনো ইয়েগুলো, শুকনোগুলো কাশফুলের ওগুলো? প্রচুর কাঠফুল। আচ্ছা, তাহলে এবছর আপনাদের এখানে এসে একবার কাশফুল দেখাবো। হ্যাঁ, যেগুলো ভর্তি, এই যে এইগুলো পারে, কোনগুলো? এই পারে পুরো ভর্তি। ওই পারগুলো পুরো কাশফুল হয়? হ্যাঁ, এই ঘাসগুলো তো অন্য ঘাস, এগুলো কিসের ঘাস? এগুলো নয়, এগুলো মরে গেছে। মরে গেছে, আবার মানে হবে, তাই তো? আবার
খুব সুন্দর জায়গা, সর্বানন্দপুর গ্রাম। সর্বানন্দপুর গ্রামের পাশেও কিন্তু দু একটা এখন রিসোর্ট মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো কিছু ঘাসের মধ্যে শিশির পড়ে আছে। ভোরবেলা তো একদম শিশির ভরা ছিল, তখন ওইখানে যেখানে অন্নদা পড়াচ্ছে ওখানে হাঁটতে গিয়ে পা ভিজে যাচ্ছিল। দেখুন কোপাই নদীকে, আমরা তখন ওই দিকটায় গেছিলাম, ওই জায়গাটায় ধারে, ওই দিক থেকে হেঁটে ঘুরে আমরা আবার এইদিকে আসলাম। এই দেখুন তাল গাছ কত সুন্দর, এখানে বেশ কিছু তাল গাছ, মানে প্রায় খান 10 তাল গাছ সারি বেঁধে রয়েছে। আর সেই দূরেও তাল গাছ দেখা যাচ্ছে কত, ওই পাড়েও রয়েছে খেজুর গাছ, তাল গাছ। গরমে তাল আর খেজুর ভীষণ হবে। শ্রাবণ ভাদ্র পড়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সময় শুরু হবে, খেজুর তো ধরে গেছে। খেজুর ধরে গেছে, খেজুর এখনই ধরে গেছে না? খেজুরটা না, তালও অনেক গাছে তাল এসে গেছে। তাল এসে গেছে, অনেক গাছে। তাল ধরেছে। হ্যাঁ হ্যাঁ, তাল ধরেছে ওই তো গাছে। ওই যে কাঁধিগুলো মানে যেটা ধরেছে, হ্যাঁ হ্যাঁ ওটা শেষ ভাগটাকে হ্যাঁ, এভাবে কেটে দিতে হবে। আচ্ছা। মানে খেজুরে যেভাবে ইয়েতে কাটে সেরকম না, ওই কাঁধির মধ্যে ওই শেষ ভাগটায় কাটতে আনতে হবে। 2 দিন 4 দিন 5 দিন কাটবে, কেটে কেটে ওর মধ্যে হাঁড়ি ঝুলিয়ে রেখে দেবে, ওতে রস পড়ে, তালের রস। হ্যাঁ। আর খেজুর গাছেও সেইভাবে করা হয়। খেজুর গাছ কেটে হয়, হাঁড়ি ফল থেকে হয়। ফল থেকে হয় তালের। হ্যাঁ। ইট ভাটার পরে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আদিত্যপুর সেতু। ওদিকে আদিত্যপুর গ্রাম রয়েছে, এদিকে হচ্ছে সর্বানন্দপুর গ্রাম। তার ওপারেই, আদিত্যপুর গ্রামের ওপারেই রয়েছে কঙ্কালীতলা। সামনের গ্রামের নাম কি দিদি? আদিত্যপুর। আচ্ছা, এই সামনের গ্রাম যেটা বলছিলাম আপনাদেরকে, এটা আদিত্যপুর সেতু, আদিত্যপুর গ্রাম রয়েছে এদিকে। আপনারা গুগল ম্যাপে দেখে নিতে পারবেন। দেশারি অবকাশ নামে এক গেস্ট হাউস বা রিসোর্ট বানানো হয়েছে ঠিক এই গ্রামের মধ্যেই। তো ওর পাশেই অর্ণবদা এই ছোট্ট একটা পাঠশালা চালায় অনেক দিন ধরেই। সেখানে এক বাড়ি হবে, মাটির বাড়ি, সেই জন্যই এখানে আসা। তার সাথে আপনাদের একটুখানি কোপাই নদীর ধার ঘুরে দেখালাম। আর রামদা হেল্প করলো আমাকে। রামদা শান্তিনিকেতনে থাকে 40 বছর হয়ে গেছে। চলুন তাহলে এবার বাড়ির দিকে ফেরা যাক। দেখুন সুন্দর খেজুর গাছ, অল্প অল্প খেজুর হয়েছে। হ্যাঁ খেজুর হয়েছে কিন্তু রামদা, খেজুর হয়েছে দেখতে পাচ্ছেন। তাল গাছেও তাল হওয়া শুরু হয়েছে। খেজুর গাছে খেজুর, বেশি গরম পড়লে বেশ ভালো খেজুর হয়ে যাবে। এটা কি গাছ? কাশফুল, কাশফুল গাছ। ও আচ্ছা, এই যে কাশফুল গাছ, এগুলো দেখতে পাচ্ছেন সব কাশফুল গাছ দুধারে। এই যে রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি, দুদিকে কাশফুলে ভরা থাকে। আপনাদেরকে দেখাবো কাশফুলের সময়, এখানে আসবো, এসে একবার দেখাবো কিরকম কাশফুল হয়েছে। গাছটাতে দেখুন কত খেজুর হয়েছে। এদিকে দেখুন ধানের ক্ষেত। পড়বে মানে এই চাষটা কি চাষ, মানে অতিরিক্ত সার দিয়ে মাটিতে সার দিয়ে বেশি করে করতে হয়। এটা খরচা বেশি, খরচা বেশি, কিন্তু টাইম কম। কম টাইমের মধ্যে হ্যাঁ ফলন ভালো পায় এবং দামও ভালো পায়। কাঁচাটাই বিক্রি করবে। আচ্ছা, ঝাড়বে আর বিক্রি করবে। এইটা রসালো, ধানটা রসালো থাকতে সেই অবস্থায় বিক্রি করছে। কত ধান। এই ধান চাষই দেখলাম আসার সময়, সকালবেলা আজকে দেখছিলাম ভোরবেলার দিকে, এই ধান চাষ দুদিকে হয়েছে জমিতে। 3 মাস সময় লাগছে না, অল্প সময়ের মধ্যেই ধান চাষ করা হচ্ছে। অতিরিক্ত সার ব্যবহার করা হচ্ছে মাটিতে, তার জন্য মাটি হয়তো একটু ক্ষতি হয়। গরমের যে ধান সেটা ধানই নয়, এটা আবার পরে বসানো হবে। এটা একবার বসানো হয়েছে, আবার কিছুদিন পরে বসানো হবে, বর্ষার সময় যে ধানটা হবে। এইবারে বীজ ইয়ে করা হবে, হ্যাঁ। সেই বীজ বর্ষার সময় হবে।
মাঝে মধ্যে এই শান্তিনিকেতন আসা হবে এবার। আমার ভালো লাগে আসতে। আমি আজ থেকে মানে লকডাউনের ঠিক আগে আমি বহুবার শান্তিনিকেতন আসতাম, তখন প্রায় প্রতি মাসে 2 বার করে। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কিছু আপনাদের যদি অন্য কোনো জায়গা শান্তিনিকেতনে দেখতে ইচ্ছা করে কমেন্টে বলবেন, জানাবেন। আমি অবশ্যই দেখাবো ঘুরে আপনাদেরকে। চলুন টাটা, দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার পরের ভিডিওতে।